এতক্ষণ আমরা অ্যালকেন দেখছি, এবার আমরা একটু অ্যালকিন নিয়ে আলোচনা করব। অ্যালকিন বলতে আমরা বুঝাবো যাদের স্ট্রাকচারটা CnH অফ টুয়াইস n এর সমান এবং যাদের মধ্যে কার্বন কার্বন দ্বিবন্ধন বিদ্যমান। তো অ্যালকিনের ক্ষেত্রে আমরা একই রকমভাবে তিনটা জিনিসই পড়বো। একটা হচ্ছে অ্যালকিন কীভাবে তৈরি করা যায়, লাইক প্রস্তুতি, অ্যালকিন কীভাবে শনাক্তকরণ করা যায়, এবং ফাইনালি অ্যালকিন কী কী বিক্রিয়া করে। তো আসেন আমরা একটু প্রস্তুতির ব্যাপারটা দেখি। তো প্রস্তুতি যদি আসি, অ্যালকিন প্রস্তুতিতে একদম প্রথম যেটা, সেটা হচ্ছে আমরা বলতে পারি যে অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্বারা তৈরি করতে পারি আমরা। তো অ্যালকোহলীয় সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড দ্বারা যদি এটা তৈরি করতে চাই, এটার জন্য আমাদের কি লাগবে? এটার জন্য আমাদের অ্যালকাইল হ্যালাইড প্রয়োজন হবে। তাহলে অ্যালকাইল হ্যালাইড এর সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড এর অ্যালকোহলিক সলিউশন ইউজ করি, তাহলে বিক্রিয়ার মেথডটা আমরা ওই যে নিনজা টেকনিক দিয়ে একটু মনে রাখা ট্রাই করবো। যদিও বিক্রিয়ার মেকানিজম এরকম না, বিক্রিয়ার মেকানিজম একটু ডিফারেন্ট, বাট আমরা যদি বিক্রিয়া কমপ্লিটটা করতে চাই তাহলে কীভাবে করবো একটু দেখি। তো মনে রাখবেন ওই যে নিনজা টেকনিক যেটা ছিল, যে সোডিয়ামের সাথে যদি কোনো হ্যালোজেন যৌগের বিক্রিয়া হয় তাহলে অবশ্যই লবণ তৈরি করবে, এটা মাথায় রাখবেন। পরবর্তীতে থাকে হচ্ছে একটা OH, মানে একটা হাইড্রোক্সাইড আয়ন। এই হাইড্রোক্সাইডটা এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে অপসারিত হয়, ওকে, তাহলে পানি তৈরি করবে। তো এখান থেকে যদি একটা হাইড্রোজেন অপসারিত হয় তাহলে কি আসে এন্ড অফ দ্য ডে? CH2 সিঙ্গেল বন্ড CH2, এবং দুইটা কার্বনের দুইটা হাত ফাঁকা হয়, যা এন্ড অফ দ্য ডে আমাদেরকে ডাবল বন্ড হিসেবে রেজাল্ট দেয়। তাহলে NaCl আর H2 পাবো। সো সোজা কথায় অ্যালকাইল হ্যালাইড থেকে অ্যালকোহলিক সোডিয়াম হাইড্রোক্সাইড অথবা পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ করতে পারতাম, সেখান থেকে অ্যালকিন তৈরি করতে পারি। খুব সিম্পল হিসাব। এরপরে আসেন আমরা বলতে পারি যে গাঢ় সালফিউরিক অ্যাসিডের নিরুদন দ্বারাও আমরা অ্যালকিন তৈরি করতে পারি। তো এই বিক্রিয়াটা কিভাবে কাজ করে এটা একটু দেখার Get your best tutor in a smart way. Download Baidu Academy app. চেষ্টা করব। ওকে, তো প্রথমত এরা যে কাজটা করবে সেটা হচ্ছে অনেকটা এইরকম, যে এর জন্য আমাদের প্রয়োজন হবে হচ্ছে অ্যালকোহল, যে কোনো একটা অ্যালকোহল যৌগ নিয়ে, যে কোনো একটা অ্যালকোহল না, বেসিক্যালি আমরা 2 কার্বন বিশিষ্ট অ্যালকোহল নেওয়ার চেষ্টা করব। কারণ আমরা অ্যালকিনের ক্ষেত্রে জানি অ্যালকিনের দ্বিবন্ধন সবসময় 2টা কার্বনের মাঝখানে হয়। তো 2 কার্বনের কম কার্বন বিশিষ্ট কোনো অ্যালকোহল আমরা নিতে পারবো না। তো আমরা অ্যালকোহলের সাথে গাঢ় সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করব। তো একটা ছোট্ট বিষয় মাথায় রাখবেন, গাঢ় সালফিউরিক অ্যাসিড সবসময় আয়নিত হয়ে এই সালফোনিয়াম আয়ন এবং হাইড্রোক্সাইড আয়ন প্রোভাইড করে, নট বাইসালফেট এবং হাইড্রোজেন আয়ন। বাইসালফেট এবং হাইড্রোজেন আয়ন পাওয়ার জন্য সবসময় মাথায় রাখবেন, সেটার জন্য আমরা লঘু সালফিউরিক অ্যাসিড ইউজ করি। আর যদি গাঢ় সালফিউরিক অ্যাসিড ইউজ করি সেক্ষেত্রে আমরা এরকম আয়ন পাওয়ার চান্স বেশি, অ্যান্ড মোস্টলি এটা অ্যাসিড হিসেবে এটা হচ্ছে আমার অ্যাসিড হিসেবে কাজ করবে, এটা বেস হিসেবে কাজ করবে। সিম্পলি মাথায় রাখেন জিনিসটা। তো এখান থেকে আসলে রেজাল্ট কী পাবেন? রেজাল্টটা খুব সিম্পল, এই হাইড্রোজেন আয়নটা এই হাইড্রোক্সাইড আয়নটার সাথে পানি তৈরি করে ফেলবে এবং বাকি পার্টগুলোকে একসাথে করবেন। এটার জন্য আমার 100 ডিগ্রি সেলসিয়াসের মতো টেম্পারেচার প্রয়োজন হবে। তাহলে রেজাল্ট হিসেবে কি পাচ্ছি? আমরা পাচ্ছি CH3 CH2 O SO3H প্লাস H2O, একটা লবণ আর একটা পানি, সিম্পল। এই লবণটা পাওয়ার পর ধরেন লবণটা আমি পেলাম, কিছুই না, জাস্ট এই লবণটাকে আমরা উত্তপ্ত করব। এখানে ছিল 100, এখানে 170 ডিগ্রি সেলসিয়াসে উত্তপ্ত করব। তো যে কোনো একটা নিরোধকের কাজ কি? একটা নিরোধক মানে সালফিউরিক অ্যাসিডের কাজ কি? এখানে নিরোধক তাদেরকেই বলা হয় যারা অন্য একটা যৌগ থেকে হাইড্রোজেন আর অক্সিজেনকে পানি হিসেবে আলাদা করে। তার মানে এই যৌগ এটাকে অ্যাটাক করবে, এখান থেকে হাইড্রোজেন অক্সিজেনগুলোকে সে একটা পানি হিসেবে আলাদা করবে। তো দেখেন যেটা হয়েছে, আমার সালফিউরিক অ্যাসিডের এই পার্টটা না এই যৌগের সাথে যুক্ত হয়ে গেছে, ওর তো আলাদা হয়ে যাওয়ার কথা। তো আলাদা হয়ে যাওয়ার জন্য পরবর্তীতে একটা কাজ করবেও, ও যদি এই বাক্সের ভিতরের যে জিনিসটা যদি কোনোভাবে একটা হাইড্রোজেন পায়, এই হাইড্রোজেনটাকে নিয়ে সে সালফিউরিক অ্যাসিড তৈরি করে ফেলতে পারবে। খুবই সিম্পল জিনিস। তাহলে ও হাইড্রোজেন কই থেকে পাবে? এই কার্বন থেকে সে একটা হাইড্রোজেন পাবে বা নিয়ে অপসারণ করবে, সোজা কথা। তো যদি হাইড্রোজেন নিয়ে অপসারণ করে তাহলে এই যে এই কার্বনের একটা হাত ফাঁকা হইলো আর এই কার্বনের তো হাত ফাঁকা হচ্ছেই, তাহলে আমরা পাচ্ছি অ্যালকিন, সাথে আমরা বলবো সালফিউরিক অ্যাসিডটা পানি বের করে নিজেও আলাদা হয়ে গেল। তো এন্ড অফ দ্য ডে আমাদের রেজাল্ট যেটা দরকার, আমাদের দরকার অ্যালকিন, আমরা পেয়ে গেছি অ্যালকিন। সো আশা করি আমরা বুঝতে পেরেছি এই দুটো জিনিস। তো অ্যালকিন প্রস্তুতি আমরা শিখছি, আরও শিখবো, সামনে আসছে আরও। তো এবার আর কি করতে পারি আমরা? পরবর্তীতে আমরা আরেকটা যৌগের কাজ করতে পারি, এটাকে আমরা বলি হচ্ছে ভিসিনাল ডাইহ্যালাইড থেকে করতে পারি।
ভিসিনাল ডাইহ্যালাইড থেকে কীভাবে করতে পারি দেখেন, মনে রাখবেন ভিসিনাল ডাইহ্যালাইড মানে হচ্ছে যদি পাশাপাশি দুইটা কার্বনে দুইটা হ্যালোজেন যুক্ত থাকে তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে ভিসিনাল ডাইহ্যালাইড। যেমন এই দুইটা কার্বনে দুইটা হ্যালোজেন যুক্ত আছে, সো এটা একটা ভিসিনাল ডাইহ্যালাইড যৌগ। এর সাথে আমরা জিঙ্কের বিক্রিয়া করি, জিঙ্কের ভ্যালেন্সি যেহেতু 2, সে দুইটা ক্লোরিন নিয়ে লবণ তৈরি করে ফেলে, তাহলে তৈরি হয় হচ্ছে জিঙ্ক ক্লোরাইড। এবং যে জিনিসটা অবশিষ্ট থাকে এই দুইটা কার্বন এর দুইটা হ্যান্ড ওপেন হয়, তাহলে আমরা এটাকে লিখতে পারি CH3 CH ডাবল বন্ড CH2। তো এন্ড অফ দ্য ডে এটা আমাকে অ্যালকিন দিচ্ছে, এটাই আমাদের দরকার, অ্যালকিন তো পাচ্ছি। আচ্ছা, এরপর পরবর্তীতে আমরা আরও প্রোগ্রেস করি, আর কি কি পাবো আমরা দেখেন। আমরা কিন্তু অ্যালকাইনের সংযোজন থেকেও পেতে পারি, অ্যালকাইনের সংযোজন। তো অ্যালকাইনের সংযোজন থেকে আসলে আমরা অ্যালকিন কিভাবে পাবো? Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. খেয়াল করে দেখেন, আমরা যদি যে কোনো অ্যালকাইনের সাথে একটা হাইড্রোজেন সংযোজন করি, ন্যাচারালি আমার যেটা পাওয়ার কথা, আমার একটা অ্যালকিন পাওয়ার কথা, এবং ন্যাচারালি সেটা আবার হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে অ্যালকেনে চলে যাওয়ার কথা। কিন্তু কথা হচ্ছে আমরা কিন্তু অ্যালকেন পর্যন্ত চাই না, আমরা চাই হচ্ছে অ্যালকিন। তার বিক্রিয়াটা আমাকে এখানে স্টপ করাইতে হবে। তো বিক্রিয়া যদি এখানে স্টপ করাইতে চান এবং ফার্দার প্রোগ্রেস করতে না চান, তাহলে আপনাকে এখানে একটা প্রভাবক বিষ ইউজ করতে হবে। যদি প্রভাবক বিষটা ইউজ করতে পারেন, ওকে, যদি প্রভাবক বিষটা ইউজ করতে পারেন তাহলে সেক্ষেত্রে এটা অ্যালকিন পর্যন্ত যে বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা লেড আর বেরিয়াম সালফেট ইউজ করি এখানে বিক্রিয়াটার চেইনটা নষ্ট করার জন্য, লাইক বিক্রিয়াকে মন্থর করার জন্য, যাতে সে অ্যালকিনের পরে আর ফার্দার প্রোগ্রেস করতে না পারে। তো এই হচ্ছে মোটামুটি অ্যালকিন প্রস্তুতি। আরও একটা প্রস্তুতি আমরা অ্যালকেনে শিখাই আসছি আপনাকে, যে অ্যালকেনের ডিহাইড্রাজিনেশন যদি করেন সেক্ষেত্রে অ্যালকিন পাওয়া যাবে। সো এরকম অসংখ্য বিক্রিয়া আসতে পারে, অসংখ্য বিক্রিয়া আমরা আসলে নিয়ে আসতে পারি অ্যালকিনের ক্ষেত্রে। তো যেগুলো ইম্পর্টেন্ট আছে, যেগুলো আমাদের প্রয়োজন আসলে, সেগুলো আমি বোর্ডে দেখাইছি। তো আশা করি বুঝতে পারছেন, মাথায় শুধুমাত্র সেট করে রাখেন। আচ্ছা, এবার প্রস্তুতি যেহেতু শিখে ফেলছি, আমরা এর পরবর্তীতে আসি। আমরা এখান থেকে কীভাবে অ্যালকিন শনাক্তকরণ করা যায় সেই প্রসেস দিয়ে আগাইতে পারি। তাহলে শনাক্তকরণ, অ্যালকিন শনাক্তকরণের জন্য সবথেকে ফেমাস যেটা নাম শুনছি, এটাকে আমরা বলি হচ্ছে ব্রোমিন টেস্ট। ব্রোমিন টেস্টটা কীভাবে করে? আমরা একটা স্যাম্পল নেই, স্যাম্পল বলতে ডেফিনেটলি অ্যালকিনের স্যাম্পল। এর সাথে আমরা ব্রোমিন যুক্ত করি, কার প্রেজেন্সে? ব্রোমিনটাকে জৈব দ্রাবকে দ্রবীভূত করে অ্যাড করি। তো ব্রোমিনের কালার কি? আমরা জানি লয়াকাল, লাল মানে রেড। তো বিক্রিয়া কীভাবে হবে চিন্তা করেন। বিক্রিয়াটা এরকম যে আমার অ্যালকিনের দুইটা হাত ওপেন হয়, যেহেতু একটা দ্বিবন্ধনযুক্ত অলওয়েজ সংযোজন বিক্রিয়া দেয়, তো এর সাথে দুইটা ব্রোমিন যুক্ত হয়। তো এই যৌগটা তৈরি হওয়ার পর 1,1 ডাইব্রোমো ইথেন যৌগটা তৈরি হওয়ার পর এটা কালারটা চেঞ্জ হয়ে কালারলেস হয়ে যাবে। দ্যাট মিনস যদি রেড থেকে কালারলেস হয় সেক্ষেত্রে আমরা এটাকে অ্যালকিন হিসেবে ডিক্লেয়ার করতে পারবো। আসলে কি পারবো না, কারণ এই জিনিস আরও একজন করে, অ্যালকাইনও সেম জিনিস করে। তো মাথায় রাখবেন এই বিক্রিয়াটা অনেক ফাস্ট হইতে হবে। ফাস্ট মানে কি? যদি কোনো একটা স্যাম্পলের সাথে ব্রোমিনের বিক্রিয়ায় খুব তাড়াতাড়ি সঙ্গে সঙ্গে রেড কালারটা কালারলেস হয়ে যায়, তাহলে সেটাকে অ্যালকিন বলবেন। আর যদি স্লো হয় তাহলে কিন্তু অ্যালকিন বলা যাবে না। তাহলে কি বলতে হবে? এটা আমরা অ্যালকাইনে পড়বো। তাহলে মাথায় রাখবেন বিক্রিয়াটা ফাস্ট হইতে হবে। নাম্বার 2, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, বা এটাকে আমরা বলতে পারি হচ্ছে বেয়ার টেস্ট। এই টেস্টটার নাম হচ্ছে বেয়ার টেস্ট। বেয়ার টেস্ট আসলে কীভাবে রান করে? আমরা একটা স্যাম্পল দিব, এর সাথে পানি নিব এবং এর সাথে জাইমান অক্সিজেনের বিক্রিয়া করব, যে জাইমান অক্সিজেনটা আমাদেরকে প্রোভাইড করবে পটাশিয়াম পারম্যাঙ্গানেট যৌগ থেকে। মাথায় রাখবেন পটাশিয়াম পারম্যাঙ্গানেট যৌগের কালার হচ্ছে পার্পল। এখন কি হবে বিক্রিয়া করলে? একটু মাথায় রাখেন, একটা নিনজা টেকনিক মনে রাখেন। H2O মানে হচ্ছে H+OH-, তার সাথে একটা জাইমান অক্সিজেন যুক্ত করছেন, যা আপনাকে এন্ড অফ দ্য ডে প্রোভাইড করবে দুইটা হাইড্রক্সাইড আয়ন। যদি দুইটা হাইড্রক্সাইড আয়ন পেয়ে যান, তাহলে এই যে দ্বিবন্ধনযুক্ত যৌগ, এর দুইটা হাত ওপেন হবে এবং দুইটা হাতের সাথে দুইটা OH যুক্ত হবে। তো এই যৌগের নাম হচ্ছে ইথিলিন গ্লাইকল, যার কালারটা পার্পল থেকে চেঞ্জ হয়ে কালারলেস হয়ে যায়। এবং ন্যাচারালি এই যৌগটাও ফাস্ট হয়, লাইক আগেরটা যেরকম ছিল এটাও ফাস্ট। যে আমরা বলবো যে অ্যালকিনের সাথে পটাশিয়াম পারম্যাঙ্গানেটের প্রেজেন্সে পানির বিক্রিয়ায় যদি খুব তাড়াতাড়ি পার্পল থেকে কালারলেস হয়ে যায় একটা যৌগ, তাহলে সেটাকে আমরা বলবো অ্যালকিন। এবং যৌগটার নাম মাথায় রাখবেন ইথিলিন গ্লাইকল, এটা সংকেত পরীক্ষায় আসে।
Get your best tutor in a smart way. Download Baidu Academy app. তো এই দুটো প্রসেস দিয়ে আমরা অ্যালকিন শনাক্তকরণ করতে পারি। আশা করি বুঝতে পেরেছেন। আমরা এতক্ষণ ধরে অ্যালকিন দিয়ে কিভাবে অ্যালকিন প্রস্তুত করতে পারি, মানে অ্যালকিন কীভাবে প্রস্তুত করতে পারি এবং অ্যালকিন কীভাবে শনাক্তকরণ করতে পারি এই বিষয়ের যে বিষয়গুলো আমরা দেখা দরকার সেগুলো আমরা দেখে ফেলছি। তো বেসিক্যালি এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে অ্যালকিন দিয়ে আসলে কী কী বিক্রিয়া করা যায়। ওকে, তো এটাকে আমরা বলছি অ্যালকিনের রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক বিক্রিয়া। তো মোস্টলি অ্যালকিনে যেহেতু পাই বন্ড আছে এবং এই পাই বন্ডটাকে ইজিলি ভাঙা যায়, সো সব ধরনের অ্যালকিনই আসলে সংযোজন বিক্রিয়া খুব ইজিলি দেয়। তো আমরা আসলে এদের সংযোজন বিক্রিয়াগুলো দেখার ট্রাই করব। ধরেন আপনি যদি যে কোনো একটা অ্যালকিন নিয়ে তার সাথে হাইড্রোজেন অ্যাড করেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই অ্যালকেন পাবেন। পরবর্তীতে আমরা যদি যে কোনো একটা অ্যালকেন নিয়ে তার সাথে হাইড্রোজেন হ্যালাইড যোগ করি, তাহলে একটা অ্যালকাইল হ্যালাইড পাবো আমরা সিম্পলি। পরবর্তীতে আমরা যদি কোনো অ্যালকিন নিয়ে তার সাথে আমরা হ্যালোজেন যৌগ অ্যাড করি, দ্যাট মিনস ক্লোরিন অণু যদি আমরা অ্যাড করি, সেক্ষেত্রে আমরা ভিসিনাল ডাইহ্যালাইড পাবো ফর শিওর। অ্যান্ড লাস্টলি আমরা যদি কোনো একটা অ্যালকিন নিয়ে তার সাথে হাইড্রোজেন হ্যালাইডের বিক্রিয়া দিই, তো এখানে একটা জিনিস মাথায় রাখেন, এটা হচ্ছে একটা অপ্রতিসম কার্বন যৌগ যার সাথে আমি একটা অপ্রতিসম বিকারকের বিক্রিয়া করছি। তাহলে অপ্রতিসম কার্বন যৌগ বলতে কী বোঝানো হচ্ছে, আমার দ্বিবন্ধনের সাথে যুক্ত হওয়া যে কার্বন যৌগ দুটো আছে বা কার্বন দুটো আছে তাদের সাথে হাইড্রোজেনের নাম্বার ডিফারেন্ট। এটাতে একটা কার্বন আছে এবং পরবর্তী কার্বনটাতে দুইটা কার্বন আছে। অ্যান্ড যদি বিকারকটার দিকে একটু তাকাই, বিকারকটা হচ্ছে হাইড্রোজেন হ্যালাইড, লাইক বিকারক দুটাও ডিফারেন্ট। তো এখানে একটা কনফিউশন ক্রিয়েট হয়। কী ধরনের কনফিউশন ক্রিয়েট, যে যদি আমার দ্বিবন্ধনটা ভাঙে তাহলে ন্যাচারালি যেটা হওয়া উচিত আমার দুইটা হ্যান্ড ওপেন হওয়া উচিত। অ্যান্ড প্রশ্ন হচ্ছে এই দুইটা হ্যান্ডে আসলে হাইড্রোজেন অ্যাড করবো নাকি হ্যালোজেনটা অ্যাড করবো, লাইক কোনটাতে কোন কার্বনে কোন আয়নটা অ্যাড করবো। তো এটার ক্ষেত্রে দুইটা পসিবল কেসেস আমরা পাইতে পারি, একটা হচ্ছে এইটা আর একটা হচ্ছে এইটা। তো যেটা যেটা হতে পারে, যেমন একটা এখানে একটা এক্স যুক্ত হইলে এখানে আমার হ্যালোজেন যুক্ত হতে পারে, এখানে যদি আমার হাইড্রোজেন যুক্ত হয় তাহলে এখানে আমার হ্যালোজেনটা যুক্ত হতে পারে। তো এই দুটো হচ্ছে ডিফারেন্স। এখন প্রশ্ন হচ্ছে কোনটা তৈরি হবে, দুইটা তৈরি হবে কিনা, বা কোনটাতে কোনটা বেশি তৈরি হবে। এইটা বোঝার জন্য আমাদের একটা নীতি দেওয়া আছে, সেটা হচ্ছে মার্কোনিফ নীতি। তো মার্কোনিফ নীতিটা বেসিক্যালি এই অপ্রতিসম কার্বন যৌগ এবং অপ্রতিসম বিকারকের মধ্যে বিক্রিয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়, বা এই নীতিটা ফলো করে আসলে প্রোডাক্টগুলো লেখা হয় বা প্রোডাক্টগুলো হয় অ্যাকচুয়ালি। এখন কোনটা বেশি হবে সেই বিষয়ে মার্কোনিফ নীতি বা মার্কোনিফ বলেছেন যে যদি অপ্রতিসম কার্বন যৌগের সাথে অপ্রতিসম বিকারকের বিক্রিয়া হয়, তাহলে বিকারকের ঋণাত্মক অংশ, যেমন এই যে ঋণাত্মক আয়ন যেটা, এই ঋণাত্মক অংশটা কম হাইড্রোজেনযুক্ত কার্বনের সাথে যুক্ত হয়, লাইক এই দুটো কার্বনের মধ্যে যেটাতে কম সংখ্যক হাইড্রোজেন আছে সেটাতে যুক্ত হয়। তাহলে কোনটা কেস, এইটা যে ঋণাত্মক অংশটা কম হাইড্রোজেনযুক্ত কার্বনে যুক্ত হয়েছে। অ্যান্ড আমাদের রেজাল্ট অনুযায়ী এটা 90% প্রোডাকশন দেয়, অ্যান্ড পরবর্তীতে এটা হচ্ছে 10% দেয়। তো এই হচ্ছে রেজাল্ট, আমি দুই ধরনের প্রোডাক্ট পাবো আসলে। অ্যান্ড প্রশ্ন হচ্ছে যে আমি মার্কোনিফ নীতি অনুসারে কেন এরকম প্রোডাক্ট পাবো, কেন এটা 90% পাবো, কেন এটা 10% পাবো। এইটা যদি আমরা বুঝতে চাই, বেসিক্যালি আমাদেরকে যেটা করতে হবে যে এই বিক্রিয়াটার মেকানিজম বা বিক্রিয়ার কৌশলটা একটু জানা লাগবে। তো এই কৌশলটা আমরা আশা করি একাডেমিকে অনেকবার শিখে আসছি, তো আরেকবার রিভাইজ করে নিই আসলে আমরা যে জিনিসগুলো আমাদের মাথায় আছে কিনা। তো বিক্রিয়াটা অনেকে 2 স্টেপে, অনেকে 3 স্টেপে, অনেকে 4 স্টেপে দেখায়। আমি আপনাদেরকে একদম ভেঙে 4 স্টেপে দেখাবো, তো ভালো মতো বোঝার ট্রাই করেন। স্টেপ 1-এ কী হয়, একদম প্রথম যে কাজটা হয়, আমার যে হাইড্রোজেন হ্যালাইডটা আছে, ধরেন যে আমি এখানে HCl ইউজ করতেছি, এখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে এটা ডেল প্লাস, এটা ডেল মাইনাস হিসেবে আয়নিত হয়। সিম্পল একটা পোল সৃষ্টি হয় আর কি, যাকে আমরা পোলার যৌগ বলতে পারি। স্টেপ 2-তে কী করবো, স্টেপ 2-তে আমরা এভাবে দেখাবো জিনিসটা, যেহেতু আমাদের অ্যালকিন আছে, অ্যালকিন মানে এখানে দ্বিবন্ধন আছে, দ্বিবন্ধন মানে এখানে পাইবন্ধন আছে, পাইবন্ধন মানে আমরা বলবো যে এখানে আমার ইলেকট্রনের আধিক্য আছে। তো যে জায়গায় ইলেকট্রনের আধিক্য আছে সেখানে ডেফিনেটলি যারা ইলেকট্রোফিলিক বিকারক, যেমন এইটা, এই বিকারকটা এই পাইবন্ধন বরাবর আক্রমণ করবে, সোজা কথায় এই বরাবর আক্রমণ করবে। আক্রমণ করালে জিনিসটাকে আমরা এভাবে দেখাতে পারি যে একটা দ্বিবন্ধনের উপর আমার ইলেকট্রোফিলিক বিকারকটার একটা আক্রমণ ঘটলো। তো জিনিসটাকে আমরা এভাবে দেখালাম। ওকে, পরবর্তীতে কি হবে দেখেন, এর ঠিক পরের স্টেপটাতে, যেটাকে আমরা বলছি স্টেপ 3-তে আমরা জিনিসটা কীভাবে রিপ্রেজেন্ট করব, যে ঠিক ওই জিনিসটাই যদি এরকমভাবে থাকে
যেখানে H প্লাস এবং Cl মাইনাস এক্সটেন্ডেড, এটা যদি আক্রমণ করে বায়ু বন্ধনটাকে, তাহলে বায়ু বন্ধনটা অবশ্যই ভেঙে যাবে। ভেঙে গেলে আমার পরবর্তী ফেজটা হবে এরকম, CH সিঙ্গেল বন্ড CH2 এবং একটা অস্থায়ী বন্ধন দিয়ে হাইড্রোজেন আয়নটাকে কার্বন দুটো ধরে রাখবে, এটাকে আমরা পাই কমপ্লেক্স বলতে পারি। এবং এ কারণে আমার ক্লোরিনটা ডেল মাইনাস থেকে মাইনাস আয়ন হিসেবে আলাদা হয়ে যাবে। এটা গেল আমার স্টেপ 3 অ্যান্ড দ্য ফাইনাল ফেজ, স্টেপ Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. 4। স্টেপ 4-এ কী হবে আসলে? স্টেপ 4-এ আমরা ওটাকে আবার নিয়ে আসি, যেভাবে ওখানে লেখা আছে সেভাবেই। একটা অস্থায়ী বন্ধন দিয়ে হাইড্রোজেনটা যুক্ত আছে এবং একটা ক্লোরিন মাইনাস আছে। তো এটা যেহেতু একটা অস্থায়ী বন্ধন, এই বন্ধনটা আসলে বেশিক্ষণ স্টে করবে না। তখন আমার ক্ষেত্রে দুইটা কেস করতে পারে। এক, হাইড্রোজেনটা যদি আমার এই কার্বনের কাছে যায়, যদি যায় তাহলে কি হবে? যদি যায় তাহলে আমরা দেখাতে পারবো এরকম CH3 CH CH2, এখানে হাইড্রোজেনটা আসছে, তাহলে এখানে কার্বোক্যাটায়ন তৈরি হয়েছে, কার্বনের পজিটিভ চার্জ তৈরি হয়েছে। অথবা আরেকটা কেস হতে পারে কেস 2, এটা কেস 1, আরেকটা হতে পারে কেস 2। যদি হাইড্রোজেনটা এখানে আসে তাহলে কি হবে? তাহলে আমরা দেখাতে পারি CH3 CH, এখানে H আসতেছে, এখানে CH2 প্লাস আসতেছে। তাহলে এই দুই ধরনের কার্বোক্যাটায়ন তৈরি হতে পারে। তো মনে রাখবেন, এই পজিটিভ চার্জটা যদি মূলক হিসেবে চিন্তা করি, তাহলে এই কার্বনটা হচ্ছে আমার আলফা কার্বন। আলফা কার্বনের দুই পাশে দুইটা অ্যালকাইল মূলক আছে, তাহলে এটা একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন। অ্যান্ড পরবর্তীতে এটা যদি মূলক হয়, এটা হচ্ছে আমার আলফা কার্বন এবং আলফা কার্বনের সাথে পুরো একটা অ্যালকাইল মূলক যুক্ত আছে, তাহলে এটা একটা 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। ব্যাপারটা কি বুঝতে পারছি? তাহলে আমরা দুই ধরনের কার্বোক্যাটায়ন পাচ্ছি, একটা 2 ডিগ্রি কার্বোক্যাটায়ন আর একটা হচ্ছে 1 ডিগ্রি কার্বোক্যাটায়ন। তো দুই ধরনের কার্বোক্যাটায়ন পেয়ে গেছি। এক্ষেত্রে একটা ছোট্ট জিনিস আমাদেরকে জাস্ট মাথায় রাখতে হবে, যে আমরা বলবো যে 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্থায়িত্ব বা ইংলিশে বলতে পারি স্ট্যাবিলিটি ইজ গ্রেটার দ্যান 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্ট্যাবিলিটি বা স্থায়িত্ব। তাহলে আমরা লিখে ফেললাম, এটা আমার থিওরি অনুযায়ী এরকমই হওয়ার কথা, যে 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্থায়িত্ব ইজ গ্রেটার দ্যান 1 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্থায়িত্ব। তো এক্ষেত্রে মাথায় রাখতে হবে আমাদের যে যেই জিনিসটার, পৃথিবীতে যেই যৌগটার স্থায়িত্ব বেশি বা স্ট্যাবিলিটি বেশি, সেটার প্রোডাকশন সবসময় বেশি হয়। যেহেতু এখানে 2 ডিগ্রি কার্বোক্যাটায়নের স্থায়িত্ব বা স্ট্যাবিলিটি সব থেকে বেশি, সেক্ষেত্রে আমরা ঘোষণা করব যে এইটার প্রোডাকশন বেশি পাওয়া যাবে। অ্যান্ড পরবর্তীতে এই যে ক্যাটায়ন যেটা আছে, এই ক্যাটায়নের সাথে আমার এই যে অ্যানায়ন যেটা আছে, অ্যানায়নটা যুক্ত হবে। সো আমার যৌগটা কমপ্লিট হবে। বুঝাতে পেরেছি? তো যদি এটা বুঝে থাকেন, সেই অনুযায়ী এক্সপেরিমেন্টাল ভ্যালু অনুযায়ী আমরা বলি যে 2 ডিগ্রিটা হচ্ছে 90% প্রোডাকশন হয় অ্যান্ড এটা 10% প্রোডাকশন হয়। এই হচ্ছে আমার মার্কনি নীতি অনুসারে কেন এই ধরনের দুইটা প্রোডাক্ট পাওয়া যাচ্ছে তার আনসার। আশা করি বিক্রিয়ার কৌশলটা বুঝতে পেরেছেন। 4টা স্টেপে খুব ইজিলি আমি ভেঙে ভেঙে দেখাইছি জিনিসটা। এটা 3টা স্টেপে বা 2টা স্টেপেও দেখানো যায়। তো আপনি চাইলে যে কোনোভাবে আপনার সুবিধা অনুযায়ী দেখাইতে পারেন, বাট ওভারঅল মেইন জিনিসটা বোঝার চেষ্টা করেন। মেইন জিনিসটা যদি বুঝতে পারেন তাহলে আসলে দাম কিছু বলার নেই আর। ওকে, এটা গেল হচ্ছে আমাদের মার্কনিভ নীতি। মার্কনিভ নীতির কৌশলটা আমরা দেখলাম এখানে। এরপরে আরেকটা জিনিস আছে যেটাকে আমরা বলি হচ্ছে অ্যান্টি মার্কনিভ নীতি। এটা আমরা বোঝার চেষ্টা করব যে অ্যান্টি মার্কনিভ নীতি। তো অনেক ক্ষেত্রে অ্যান্টি মার্কনিভ নীতিটাকে অনেক বলা হয় যে খারাসের পারক্সাইড নীতি। তো আপনি ওটাও বলতে পারেন, কোনো সমস্যা নাই। ডিফারেন্সটা কী হবে? ডিফারেন্সটা অলওয়েজ মাথায় রাখবেন যে এই বিক্রিয়াটার ক্ষেত্রে হাইড্রোজেন হ্যালাইড হিসেবে অলওয়েজ হাইড্রোজেন ব্রোমাইড ইউজ করা হয়, অন্য কোনো যৌগ ইউজ করলে এখানে আসলে বিক্রিয়া হবে না। এবং আরেকটা জিনিস, এখানে একটা এক্সট্রা রিয়েজেন্ট ইউজ করা হয়, সেটা হচ্ছে জৈব পারক্সাইড। যদি জৈব পারক্সাইড ইউজ করি সেক্ষেত্রে আমার দুইটা রেজাল্ট আসবে, আগের মতোই দুইটা রেজাল্ট আসবে। একটা আসবে আমার এই যৌগটা, এটা এক ধরনের অ্যালকাইল হ্যালাইড, আরেকটা হতে পারে এটা ঠিক অপোজিটটা, এটা এক ধরনের অ্যালকাইল হ্যালাইড। তো ডেফিনেটলি যেটা হওয়া উচিত যে অবশ্যই আগেরটার মতো পার্সেন্টেজ পাবেন না, পার্সেন্টেজ ডিফারেন্ট আসবে। আপনার এই উপরে যৌগটার পার্সেন্টেজ আসবে 99.1% অ্যান্ড পরেরটা পাবেন হচ্ছে 0.9%। তাহলে একদম আগের যে মার্কনিভ নীতির বিক্রিয়া পড়েছে ঠিক তার 100% উল্টা। তো এই উল্টা হওয়াটার রিজন কি? কেন এই ধরনের হইলো? কেন বিক্রিয়াটার প্রোডাকশন রেটটা চেঞ্জ হয়ে গেল? কেন ওটা 99% তৈরি হলো, কেন এটা 1%-এর মতো তৈরি হলো? এটা বোঝার জন্য এই বিক্রিয়ার স্টেপগুলো মানে কৌশলগুলো বোঝা লাগবে। তো একটু স্টেপ 1টা আমরা বোঝার ট্রাই করি। স্টেপ 1-এ কী আছে? আমার এখানে হাইড্রোজেন ব্রোমাইড আছে, HBr আছে, তার সাথে জৈব পারক্সাইড ইউজ করা হয়েছে। তো হাইড্রোজেন ব্রোমাইডের সাথে যদি জৈব পারক্সাইড ইউজ করা হয়, সেক্ষেত্রে প্রথমত যে কাজটা হবে, এটা বাদ দেন, শুধু জৈব পারক্সাইডটা
ফ্রি রেডিক্যাল হিসেবে ভেঙে যাবে। আমরা জানি সিগমা বন্ধনের ভাঙনের ফলে যেটা উৎপন্ন হয় সেটাই হচ্ছে ফ্রি রেডিক্যাল। তাহলে আমরা দুইটা RO মানে মিথাইল অক্সাইড ফ্রি রেডিক্যাল পাবো। এরপর যে ফ্রি রেডিক্যালটা আপনি পাবেন তার সাথে আপনার হাইড্রোজেন ব্রোমাইডের একটা বিক্রিয়া হবে, সেক্ষেত্রে আপনার ROH এক ধরনের অ্যালকোহল যৌগ তৈরি হবে এবং হ্যালোজেনের ফ্রি রেডিক্যাল পাবেন। তো এটা হচ্ছে আমার স্টেপ 1 এর কাজ। স্টেপ 2-তে যে কাজটা উঠবে সেটা হলো অনেকটা এরকম, যে আমাদের মেইন যে কার্বন যৌগটা আছে, Get your best tutor in a smart way. Download Baidu Academy app. লাইক হাইড্রোকার্বন যেটা আছে, এই হাইড্রোকার্বনে আমার এই ফ্রি রেডিক্যাল যে মূলকটা আছে সেটার একটা বিক্রিয়া হবে। তো কী ধরনের কাজ হবে, এখানে আমরা দুইটা জিনিস চিন্তা করব, একটা হচ্ছে ব্রোমিন নিজে আর একটা হচ্ছে ফ্রি রেডিক্যাল। ওকে, তো ফ্রি রেডিক্যালকে যদি আলাদা করি তাহলে ব্রোমিনের চার্জ হচ্ছে পজিটিভ, বুঝে গেছে? তাহলে এটা একটা কি নিউক্লিওফিলিক বিকারক, ইলেকট্রোফিলিক বিকারক। তাহলে ব্রোমিনটা যদি এই কার্বনের কাছে যায় তাহলে ফ্রি রেডিক্যালটা পরবর্তী কার্বনের কাছে যাবে। সো এই স্টেপ অনুযায়ী আমরা লিখতে পারি যে CH3 CHBr, আমরা লিখতে পারি CH2 ফ্রি রেডিক্যাল, অথবা আমরা লিখতে পারি ব্রোমিনটা যদি এই কার্বনের কাছে যায় তাহলে আমরা লিখতে পারবো CH3 CH, এখানে ফ্রি রেডিক্যাল, আর এটা হচ্ছে CH2Br। তাহলে আমরা ব্রোমিন এর পজিটিভ চার্জটাকে এবং ফ্রি রেডিক্যালটাকে দুইটা ভাগে ভাগ করে ফেললাম। তাহলে এই যে ফ্রি রেডিক্যালটা পেলেন এটা হচ্ছে 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল এবং এর পরবর্তীটা হচ্ছে 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল। তাহলে 1 ডিগ্রি আর 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল নামের দুইটা ফ্রি রেডিক্যাল পাইলাম আমরা। এখন থিওরিটা মাথায় রাখতে হবে যে 2 ডিগ্রি ফ্রি রেডিক্যালের স্থায়িত্ব, আবারও স্থায়িত্বের ব্যাপারটা চলে আসলো, ইজ গ্রেটার দ্যান 1 ডিগ্রি ফ্রি রেডিক্যালের স্থায়িত্ব। তো যেহেতু এখানে স্থায়িত্বের পরিবর্তনটা আমরা দেখতে পাচ্ছি যে যে জিনিস বেশি স্থায়ী বা বেশি স্টেবল সেটা অবশ্যই প্রকৃতিতে বেশি তৈরি হবে। সো এই পরবর্তীটা বেশি তৈরি হবে, যার অ্যামাউন্ট আমরা বলেছি 99.1% এবং উপরেরটা হচ্ছে 0.9%। এই কারণেই বিক্রিয়াটা সম্পূর্ণ পরিমাণ উল্টায় যায়, কারণ এই খারাসের পারক্সাইড নীতি বা অ্যান্টি মার্কোনিম নীতি আসলে এক ধরনের ফ্রি রেডিক্যালের বিক্রিয়া। এই বিক্রিয়ার কারণে আমার পুরা রেজাল্টটাই আসলে উল্টাই যাচ্ছে অ্যান্ড পার্সেন্টেজটা একটা হিউজ অ্যামাউন্টে চেঞ্জ হচ্ছে। তো আশা করি এই সংযোজন বিক্রিয়াটা অ্যান্টি মার্কোনিম নীতির বেসিসে যেভাবে কাজ করে সেটা আমরা বুঝতে পারছি। ওকে, আচ্ছা, এবার আসেন আমরা অ্যালকিনের আরও কিছু বিক্রিয়া দেখব। খুবই মজার কিছু বিক্রিয়া আছে এখানে। যে বিক্রিয়াটা আমরা লিখতে পারি সেটা হলো ওজনীকরণ নামের একটা বিক্রিয়া আছে, যেটা আমরা অনেক ইউজ করছি আগে অ্যান্ড খুবই মজার একটা বিক্রিয়া। ওজনীকরণ মানে হচ্ছে ওজন সংযোজন, আমরা হচ্ছে O3 এর সাথে বিক্রিয়া করব এর। তো এটার জন্য অবশ্যই একটা অ্যালকিন ইউজ করব। ধরেন যে আমি একটা অ্যালকিন ইউজ করলাম এরকম। তো প্রত্যেকটা একটু বোঝার ট্রাই করেন, খুবই ইম্পর্টেন্ট একটা বিক্রিয়া ওজনীকরণ বিক্রিয়া। এর সাথে কার বিক্রিয়া করা হবে? O3 এর বিক্রিয়া করা হবে। O3 সবসময় জৈব দ্রবকে দ্রবীভূত করে বিক্রিয়া করে। ওকে, যদি বিক্রিয়াটা করেন মনে রাখবেন যে জায়গাটায় ডাবল বন্ডটা আছে সেই ডাবল বন্ডের জায়গায় একটা স্ট্রাকচার তৈরি হবে ওজনযুক্ত হওয়ার কারণে। তো স্ট্রাকচারটা আমি দেখাচ্ছি। যেহেতু 3টা অক্সিজেন আছে, সো এখানে একটা 3টা অক্সিজেন দিয়ে একটা বিশেষ ধরনের অবস্থান্তর স্ট্রাকচার তৈরি হবে। ধরেন এইরকম একটা স্ট্রাকচার তৈরি হলো। এরপর যদি আমি এই যৌগের সাথে পানির উপস্থিতিতে জিঙ্ক ধাতুর উপস্থিতি দেখাই, জিঙ্ক যে কাজটা করে এখান থেকে হাইড্রোজেন অপসারণ করে। এখান থেকে হাইড্রোজেনটা অপসারণ করলে এই স্ট্রাকচারটা আসলে ফল করে বা ভেঙে যায়। ওকে, এইভাবে ভেঙে যায়। যদি ভেঙে যায় তাহলে দেখেন এই সাইডে কি উৎপন্ন হচ্ছে CH3CHO, মানে একটা অ্যালডিহাইড। এই সাইডেও CH3CHO আর একটা অ্যালডিহাইড তৈরি হচ্ছে। তাহলে 2 মলিকুল অফ CH3CHO পাবো আমরা জিঙ্ক অক্সাইড পাবো আর ওয়াটার পাবো। সো দিস উইল বি আওয়ার রেজাল্ট, যে আমরা একটা অ্যালকিন থেকে অ্যালডিহাইড প্রোডাকশন করতে পারছি। এরপর আসেন যদি পরবর্তীতে আমরা একটা স্লাইটলি চেঞ্জ করি। কী ধরনের চেঞ্জ? আমরা দ্বিবন্ধনযুক্ত যে কার্বনটা আছে সেই কার্বনটার একটার সাথে একটা শাখা শিকল বা একটা ব্রাঞ্চ অ্যাড করলাম, একটা অ্যালকাইল মূলক অ্যাড করলাম। এর সাথে যদি আমরা O3 এর বিক্রিয়া করি কার প্রেজেন্সে? কার্বন টেট্রাক্লোরাইডের প্রেজেন্সে। তাহলে বিক্রিয়াটাতে আমাকে রেজাল্ট কী দিবে? রেজাল্টটা আমাকে দিবে অনেকটা এইরকম, CH3 CH, এরপরে CH, এখানে H নাই আর এখানে আছে CH3, এরপরে আসছে CH3। তো যেখানে দ্বিবন্ধন এসছে ওই জায়গাটা ফাঁকা রাখছি, ওই জায়গাটাতে আমাদের ওজনের স্ট্রাকচার তৈরি হবে। তো একটা স্ট্রাকচার পেলাম আমরা এরকম। এখানে যদি জিঙ্কের প্রেজেন্সে H2O সহ আমরা বিক্রিয়া করি, জিঙ্ক এই অক্সিজেনটাকে নিয়ে আলাদা হয়ে যাবে। সো আমার এই স্ট্রাকচারটা এভাবে ফল করবে।
Solve your academic problems in a smart way for free. Download Baidu Academy app. তো রেজাল্টে কী কী পাচ্ছেন দেখেন, এপাশে পাচ্ছেন CH3 CHO, দ্যাট মিনস আপনি একটা অ্যালডিহাইড পাচ্ছেন। এরপরে দেখেন এই পাশে কী আছে, CH3 CO CH3, একটা কিটোন যৌগ প্লাস জিঙ্ক অক্সাইড প্লাস H2O। সো দিস উইল বি আওয়ার ফাইনাল রেজাল্ট। তো মজার ব্যাপার হচ্ছে উপরের বিক্রিয়াটার সাথে এই বিক্রিয়াটার ডিফারেন্স কি, ডিফারেন্সটা খেয়াল করেন। এখানে যেহেতু আমি কোনো শাখা শিকল ইউজ করি নাই দ্বিবন্ধনের সাথে, সো পুরোটাই আমরা অ্যালডিহাইড পাইছি। যদি আমরা কোনোভাবে একটা কার্বনের সাথে দ্বিবন্ধনযুক্ত কার্বনের সাথে শাখা শিকল ইউজ করি, সেক্ষেত্রে আমরা অ্যালডিহাইডের সাথে বোনাস হিসেবে কিটোন পাবো। এখন আপনার যদি মন চায় যে না ভাই আমার অ্যালডিহাইড শুধু অ্যালডিহাইড বা অ্যালডিহাইড সহ কিটোন দরকার নেই, আমার দরকার শুধু কিটোন, আমি শুধু কিটোন তৈরি করতে চাই। যদি শুধু কিটোন তৈরি করতে চান তাহলে আপনার স্ট্র্যাটেজিটা হচ্ছে যে ডাবল বন্ড বা অ্যালকিন যৌগটা আপনি নেবেন, সেই অ্যালকিন যৌগটার দ্বিবন্ধনযুক্ত কার্বন দুইটাতে দুইটা শাখা শিকল ইউজ করবেন। তার মানে দুইটা কার্বনে দুইটা অ্যালকাইল মূলক আমরা অ্যাড করলাম। এর সাথেও যদি O3 বিক্রিয়া করি অ্যাট দ্য প্রেজেন্স অফ কার্বন টেট্রাক্লোরাইড, নতুন স্ট্রাকচারটা অনেকটা এরকম হবে। একটু ভালো মতো বোঝার ট্রাই করেন, আমি আমার সুবিধার জন্য এগুলোকে উপরেই দিই, সমস্যা নাই। CH3 তাহলে এখানে একটা ওজনের স্ট্রাকচার তৈরি হবে। তাহলে জিঙ্ক আর ওয়াটারের প্রেজেন্সে যদি কাজ করেন, এখান থেকে অক্সিজেনটাকে ভ্যানিশ করে দিবেন, এই স্ট্রাকচারটা ভাঙবে। তাহলে কী কী তৈরি হলো দেখেন, CH3CO, লাইক 2 মলিকুল অফ শুধুমাত্র কিটোন তৈরি হলো, এবং জিঙ্ক অক্সাইড আর ওয়াটার পাইলেন। তো এখানে আপনি কি পাইলেন, 2 মলিকুল অফ কিটোন পেয়ে গেলেন। আশা করি বুঝতে পারছেন যে আমি কীভাবে একই সাথে বিভিন্ন ধরনের অ্যালডিহাইড বা কিটোন অ্যালকিন থেকে খুব ইজিলি তৈরি করতে পারি। আরেকটা ক্যাটাগরিজ আমরা একটু দেখি এখানে। ইন এনি কেস, যদি একই যৌগের মধ্যে ধরেন যে একই যৌগের মধ্যে দুইটা ডাবল বন্ড থাকে, ধরেন যে এরকম একটা যৌগ পাইছেন, দুইটা ডাবল বন্ড আছে, এর সাথে যদি O3 অ্যাড করেন, ডেফিনেটলি 2 মলিকুল অফ O3 কার প্রেজেন্সে, CCl4 এর প্রেজেন্সে বিক্রিয়া করাচ্ছেন। তো যদি বিক্রিয়া করেন আমার এই O3 স্ট্রাকচারটা আসলে দুই জায়গায় তৈরি হবে। তো দুই জায়গায় আপনি দেখাইতে পারেন যে CH3 CH, এই জায়গাটা ফাঁকা রাখলাম, এর পরবর্তীতে আবার CH, এর পরবর্তী জায়গাটা ফাঁকা রাখলাম, এরপর হচ্ছে এটা। তাহলে কি দাঁড়াবে, এই দুইটা জায়গায় আমার অক্সিজেনের স্ট্রাকচার যেটা বা ওজনের স্ট্রাকচার যেটা, সেটা ন্যাচারালি তৈরি হবে। দেখেন আগের মতো করেই। তো এটা যদি তৈরি হয়, এখানে আমরা কিছু জিনিস অ্যাড করি, যেটা আমরা বলি জিঙ্ক পানির প্রেজেন্সে অ্যাড করি, তাহলে কি হবে, এখানে এই স্ট্রাকচারটা ভাঙবে, এখানে এই স্ট্রাকচারটা ভাঙবে। তাহলে কী কী তৈরি হলো দেখেন তো, এখানে আমরা ওভারঅল কি পাচ্ছি, ওভারঅল আমরা পাচ্ছি এপাশে দেখেন CH3 CHO, একটা অ্যালডিহাইড, এখানেও পাচ্ছি CH3 CHO, তার মানে দুইটা অ্যালডিহাইড, আর মাঝে কি থাকতেছে CHO, তাহলে আমরা এরকম একটা যৌগ পাবো, প্লাস জিঙ্ক অক্সাইড প্লাস ওয়াটার। তাহলে ফাইনাল রেজাল্ট হিসেবে আমরা ওটা পাইলাম। তাহলে এখানে এক্সট্রা কি পেলাম, অ্যালডিহাইডের পাশাপাশি একটা এরকম দেখতে যৌগ পেলাম। এই যৌগটার নাম কি, এই যৌগটার নাম হচ্ছে গ্লাইঅক্সাল। দ্যাট মিনস দুইটা অ্যালডিহাইড মূলক যুক্ত এই যৌগটাকে আমরা গ্লাইঅক্সাল নামে চিনি। তো আশা করি ওজনীকরণ বিক্রিয়ার যে রেজাল্টটা হয়তো আমরা বুঝতে পারছি। তো সিম্পলি মনে রাখবেন, দ্বিবন্ধন যে জায়গায় আছে সেখানে আপনি ওজনের স্ট্রাকচার তৈরি করে তারপরে সেটাকে ভাঙার চেষ্টা করবেন জিঙ্ক এবং পানির উপস্থিতি দেখায়। সো যদি এটা করতে পারেন, সেক্ষেত্রে আমি ওজনীকরণ বিক্রিয়ার যে ফাইনাল রেজাল্টটা, এই রেজাল্টটা আমরা আউটপুট হিসেবে পেয়ে যাব। Get your best tutor in a smart way. Download Baidu Academy app. তো ওজনীকরণ বিক্রিয়া এতটুকুই। পরবর্তীতে আমরা আরেকটা বিক্রিয়া দেখার চেষ্টা করি, যে অ্যালকিনে সালফিউরিক অ্যাসিড সংযোজন করলে কি হয়। ধরেন একটু আগে মার্কোনিম বিক্রিয়া শিখছেন বা মার্কোনিম নীতি শিখছেন, তো এটা একটা অপ্রতিসম কার্বন যৌগ, ঠিক আছে। এর সাথে যদি আমি সালফিউরিক অ্যাসিড অ্যাড করি বা গাঢ় সালফিউরিক অ্যাসিড অ্যাড করি, তাহলে আমার রেজাল্টটা অনেকটা এরকম দিবে আমাদেরকে। গাঢ় সালফিউরিক অ্যাসিড ভাঙলে কি পাওয়া যায়, একটা SO3H+ আয়ন এবং একটা OH- আয়ন। সো এইটা তৈরি হওয়ার কারণে আমরা মার্কোনিম নীতি অনুসারে জানি, কি জানি বলেন তো, আমরা জানি যে বিকারকের ঋণাত্মক অংশটা কম হাইড্রোজেনযুক্ত কার্বনে যুক্ত হয়, এটা তো আমরা শিখেছি একটু আগে। তাহলে যদি এটাই আসে তাহলে কি পাবেন, তাহলে এখানে একটা OH- পাবেন, এখানে একটা SO3H পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি এটাই পান তাহলে এন্ড অফ দ্য ডে আমাদেরকে রেজাল্ট কী দিবে সে,
আচ্ছা, রেজাল্ট কী দিবে, এটা একটা গুড কনসার্ন। যে কাজটা হবে, এই SO3Hটা এখান থেকে একটা হাইড্রোজেন নিয়ে আলাদা হয়ে যাবে। সেটা এখান থেকে নিক বা অন্য কোনো জায়গা থেকেও নিতে পারে। যদি আলাদা হয় তাহলে আপনি এন্ড অফ দ্য রেজাল্টে কী পাচ্ছেন, আমরা বলতে পারি CH3, এখানে একটা CHOH যুক্ত হবে, এবং ফাইনালি আমাদের তো কিছু একটা দরকার, আমরা কি পাবো এখানে, আমরা এখানে CH3টা পাবো। ঠিক আছে, তাহলে আমরা এখানে একটা 2 ডিগ্রি অ্যালকোহল পাবো, এবং পরবর্তীতে আমার এই SO3Hটা আমার দ্রবণে যেহেতু OH মাইনাসের উপস্থিতি আছে, সে সালফিউরিক অ্যাসিড হিসেবে আবার আলাদা হয়ে যাবে। ওকে, সো এই হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট, যে আমি অ্যালকিন থেকে চাইলে অ্যালকোহল তৈরি করতে পারি, এবং সেটা ডেফিনেটলি একটা 2 ডিগ্রি অ্যালকোহল প্রোডাকশন দিবে আমাদেরকে। সো এই হচ্ছে মোটামুটি অ্যালকিনের রাসায়নিক বিক্রিয়া, আশা করি বুঝেছেন। তো কয়েকটা জিনিস একটু এখান থেকে মাথায় রেখেন, কয়েকটা যৌগের আপনি একটু নাম জেনে নিন। যেমন হচ্ছে পলিথিন। পলিথিন মানে কি? পলিথিন মানে হচ্ছে ইথিনের পলিমার, যেটা ইথিন থেকে আসে এবং পরবর্তীতে আমার পলিথিন তৈরি করে। সো পলিথিনের সংকেত হচ্ছে এটা, যার মনোমার হচ্ছে এটা। এরপর এখান থেকে আপনি টেফলন পাবেন, বা আচ্ছা পিভিসি পাবেন, পলিভিনাইল ক্লোরাইড। ভিনাইল ক্লোরাইড মানে কি? ভিনাইল ক্লোরাইড মানে হচ্ছে এটা CHCl, এটা হচ্ছে তার মনোমার। তাহলে পলিমার কি দিবে আমাদেরকে? পলিমারটা দিবে অনেকটা এরকম CH2 CHCl, এটা হচ্ছে তার পলিমার। ওকে, তারপর হচ্ছে পলিস্টাইরিন পাবেন। পলিস্টাইরিন তৈরি করার জন্য আপনার কি কি লাগে? পলিস্টাইরিন তৈরি করার জন্য আপনার একটা বেনজিন লাগে, যার সাথে আমরা CH3 এর বিক্রিয়া করি, যেটা আপনাকে পরবর্তীতে কি দেয়? পরবর্তীতে আপনাকে দেয় হচ্ছে CH2CH3, এবং এটা পরবর্তীতে কনভার্টেড হয়ে কপার 300 ডিগ্রি সেলসিয়াসের প্রেজেন্সে আমাকে প্রোভাইড করবে হচ্ছে স্টাইরিন, এবং এই স্টাইরিন যৌগ থেকে পরবর্তীতে পলিস্টাইরিন তৈরি হয়। এই হচ্ছে আমার পলিস্টাইরিন, বুঝতে পেরেছেন? সো এরকম অ্যালকিন থেকে যে জিনিসগুলো তৈরি হয় সেই যৌগগুলোর সংকেত আমরা জানার চেষ্টা করবো। আর একটা জিনিস একটু দেখেন, এখানে টেফলন নামের একটা যৌগ আছে। টেফলন তৈরি করার জন্য কি লাগে? এটার মনোমার হচ্ছে এরকম 1,2-ডাইফ্লোরোইথেন। এখান থেকে আপনি কি পাবেন? এখান থেকে আপনি টেফলনটা পাবেন। সো আমার এই ডাবল বন্ডটা ভাঙবে, ভেঙে এর 2টা হাত ওপেন হবে, এটাই হচ্ছে আমার টেফলন। সো এই যৌগগুলোর সংকেত কোনটা কি এটা যদি বুঝেন, তাহলে আপনি এটা MCQতে ভালো মতো আনসার করতে পারবেন। ইভেন রিটেনেও যদি আসে, যেমন রিটেনে প্রায় অ্যাভেলেবেলই আসে যে পলিস্টাইরিনের সংকেত কি, তো সংকেতগুলো মাথায় রাখবেন, খুব ইজি জিনিস। তো এই হচ্ছে মোটামুটি অ্যালকিন। আশা করি বুঝতে পেরেছেন। অ্যালকিন যদি বুঝে থাকেন, অ্যালকিনটা আরেকবার রিভাইজ করে নিন, দরকার হলে ভিডিওটা আরেকবার রিভাইন্ড করে নিন, তো সেই ক্ষেত্রে হয়তো আরও ভালোভাবে বুঝতে পারবেন। অ্যান্ড যৌগ নিয়ে আর ডেফিনেটলি ভয় পাওয়ার কিছু নেই, আস্তে আস্তে পড়েন, মাথায় ঢুকে যাবে।